আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমন্ত্রণ জানাই আজকের অনলাইন ভিডিও ক্লাসে। তোমরা জানো যে আমরা করোনা মহামারীর মধ্যে আছি এবং এই সময়ে কলেজে এসে ক্লাস করা সম্ভব নয়, কিন্তু আমরা চাই যে তোমরা পড়াশোনার সাথে থাকো, তোমাদের পড়াশোনার সাথে সম্পর্ক থাকো। সেজন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ভিডিও ক্লাসের আয়োজন করছি। যাই হোক, আজকে তোমাদের আমি যে অধ্যায়টা পড়াবো তার নাম হচ্ছে ওয়েব প্রসেসিং, আর আমরা যে সাবজেক্টটা পড়বো তার নাম হচ্ছে টেক্সটাইল ডাইং, GDP 4 এর একটা বিষয়। তো তোমরা বিভিন্ন কারণে কলেজে উপস্থিত হতে পারোনি, অথবা করোনার পরিস্থিতির কারণে আমরা ডিটেলসে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারিনি। সুতরাং আমরা এই বিষয়টা প্রথম থেকে শুরু করবো, যাতে এই আজকের ক্লাসটা দেখে পুরো ওয়েব প্রসেসিং এর উপরে একটা ব্রিফ ধারণা তোমরা পেয়ে যেতে পারো। সেজন্য আজকে আমরা ওয়েব প্রসেসিং নামক যে অধ্যায় নম্বর 1 আছে সেটা থেকে পড়া শুরু করবো, যাতে তোমরা পুরো বইটা সম্পর্কে একটা ধারণা তোমাদের হয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা আজকে ক্লাসে খুব মনোযোগ দিবা, কারণ তোমরা মনোযোগ দিলে তোমাদের শিখতে অনেক সহজ হবে এবং পুরো বইটা সম্পর্কে বা পুরো অধ্যায় সম্পর্কে বা পুরো সাবজেক্ট সম্পর্কে তোমরা একটা ব্রিফ ধারণা নিতে পারো। যাই হোক, তো আমরা শুরু করবো ওয়েব প্রসেসিং। তো ওয়েব প্রসেসিং জিনিসটা কি? ওয়েব শব্দের অর্থ আমি এখানে লিখে রাখছি। ওয়েব শব্দের অর্থ ভেজা। ওয়েব শব্দের অর্থ কি? ওয়েব শব্দের অর্থ হচ্ছে ভেজা, আর প্রসেস শব্দের অর্থ প্রসেস করা, প্রক্রিয়া করা। তো কাপড়কে ভেজা অবস্থায় অথবা সিক্ত অবস্থায় যে প্রসেসগুলো করা হয় সেটাকেই বলা হয় ওয়েব প্রসেসিং। আমি কি বুঝাতে পারছি? আমি আরেকবার বলি, কাপড়কে ভেজা অবস্থায় অথবা সিক্ত অবস্থায় যে ধরনের প্রসেসগুলো করা হয় সেটাকে বলা হয় ওয়েব প্রসেসিং। যদিও ওয়েব প্রসেসিং শুরু হয় সিনজিং থেকে। ওয়েব প্রসেসিং কি থেকে শুরু হয়? সিনজিং থেকে। এবং তোমরা জানো যে সিনজিং কিন্তু কাপড়কে ভেজা অবস্থায় করা হয় না, তারপরেও সিনজিংটা ওয়েব প্রসেসিং সেকশনে করা হয় বলে সিনজিংকেও ওয়েব প্রসেসিং এর অন্তর্ভুক্ত হিসেবে ধরে নেওয়া হয়। তো আমরা এখন শিখবো ওয়েব প্রসেসিং এর সংজ্ঞা অথবা ওয়েব প্রসেসিং কাকে বলে। ওয়েব প্রসেসিং সংজ্ঞা হচ্ছে এরকম, তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা বইটা খেয়াল করতে পারো। পেজ নাম্বার হচ্ছে 15, 15 নাম্বার পেজে তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে পানি, রং এবং অন্যান্য কেমিক্যাল যোগে টেক্সটাইল দ্রব্যকে সিক্ত করে ক্রেতার চাহিদা ও ব্যবহারের উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য যে প্রসেসগুলো করা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ওয়েব প্রসেসিং। আমি আবার বলি, পানি, রং এবং অন্যান্য কেমিক্যাল যোগে টেক্সটাইল দ্রব্যকে সিক্ত করে ক্রেতার চাহিদা ও ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব প্রসেসিং। ঠিক আছে? তো ওয়েব প্রসেসিং এর উদ্দেশ্য আমি এখানে বলে দিলাম, সেটা হচ্ছে সুন্দর করা, ক্রেতার চাহিদা মোতাবেক হিসেবে তৈরি করা আর ব্যবহারের উপযোগী করা। তো ওয়েব প্রসেসিংটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ওয়েব প্রসেসিং পুরো প্রসেসটাকে আমরা 3টা পর্যায়ে বা 3টা ধাপে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট অথবা প্রি প্রাইমারি প্রসেস। প্রি শব্দের অর্থ হচ্ছে আগে। তোমরা যারা ব্রাক স্কুল মানুষ আছো তারা হয়তো জানো যে ব্রাক স্কুলের আরেকটা নাম হচ্ছে প্রি প্রাইমারি স্কুল। তার মানে প্রাইমারি স্কুলের আগের যে স্কুলগুলো আছে সেটাকে আমরা বলি প্রি প্রাইমারি স্কুল। ঠিক ওই রকমই ট্রিটমেন্টের আগে বা মেইন প্রসেসের আগে যে কাজগুলো করা হয় সেগুলোকেই বলা হচ্ছে প্রি ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্টের আরেকটা নাম হচ্ছে প্রি প্রাইমারি প্রসেস। এই শব্দটা আসছে প্রি প্রাইমারি, এই শব্দটা আসছে হচ্ছে প্রিপারেশন থেকে। তোমরা জানো প্রিপারেশন মানে তৈরি হওয়া, প্রিপারেশন মানে প্রস্তুত হওয়া। তো ওয়েব প্রসেসিং এর মেইন কাজ যেটা আছে তার জন্য কাপড়কে প্রস্তুত করার জন্য যে প্রসেসগুলো গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রিপারেটরি প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে ওয়েব প্রসেসিং এর মেইন কাজ তোমাদের বলে রাখি এক লাইনে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এক লাইনে তুমি বলো যে ওয়েব প্রসেসিং দিয়ে আসলে কি, ওয়েব প্রসেসিং আমরা কেন বলি, তো আমি যদি এক লাইনে বলতে চাই তাহলে আমরা এরকম করে বলবো, ওয়েব প্রসেসিং করা হয় কাপড়কে রং করার জন্য। ঠিক আছে? তোমরা তাহলে বুঝতে পারছো যে রং করা অথবা প্রিন্টিং করা, প্রিন্টিং এক ধরনের রং যাবে। তো রং করা অথবা প্রিন্টিং করা হচ্ছে ওয়েব প্রসেসিং এর মেইন কাজ। তো ওয়েব প্রসেসিং এর মেইন কাজ কি? রং করা। আর রং করার আগে যে কাজগুলো আছে প্রস্তুত করার জন্য সেগুলোকে আমি কি বলি? প্রি ট্রিটমেন্ট অথবা প্রিপারেটরি প্রসেস। ঠিক আছে? এরপরে 3 নম্বর পর্যায়টা হচ্ছে ফিনিশিং বা আফটার ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্ট মানে ওয়েব প্রসেসিং মেইন কাজের আগের ট্রিটমেন্ট, মেইন কাজ মানে ডাইং প্রিন্টিং এর আগের কাজ, আর আফটার ট্রিটমেন্ট মানে ডাইং প্রিন্টিং এর পরের কাজ। ফিনিশিং শব্দটা তোমরা সবাই জানো, ফিনিশিং মানে হচ্ছে শেষ করা। ওয়েব প্রসেসিং করার পরে কাপড়ে যে ধরনের ফল্ট চোখে পড়ে সেই ধরনের ফল্টগুলোকে কাভার দেওয়ার জন্য এই ফিনিশিং করা হয়, অথবা কাপড়কে বাজারজাত করার জন্য, কাপড়কে আরেকটু সুন্দর করার জন্য আমরা এই ফিনিশিং প্রসেস গ্রহণ করতে পারি। ফিনিশিং প্রসেস সাধারণত 2 ভাগে ভাগ হয়। কয় ভাগে? ফিনিশিং প্রসেস সাধারণত 2 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে যান্ত্রিক ফিনিশিং আর একটা হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। নাম শুনে বুঝতে পারতেছো যান্ত্রিক ফিনিশিং বা মেকানিক্যাল ফিনিশিং মানে যে ফিনিশিং গুলোতে শুধুমাত্র আমরা যন্ত্র ব্যবহার করি। যেমন ধরো
ইস্ত্রি করা। তোমরা বাসায় আয়রন করো না কাপড়, এই কাপড়ে কি কোনো কেমিক্যাল ব্যবহার করে? তোমরা কি অ্যাসিড দাও, খাদ দাও? আমরা কিছু দিই না। আমরা কি করি, জাস্ট মেশিন দিয়ে এটাকে গরম করি এবং কাপড়ের উপরে প্রয়োগ করি। তাহলে কি হয়, কাপড়টা ভাঁজ দূর হয়ে যায়। এই ধরনের ফিনিশিংগুলোকে বলা হয় যান্ত্রিক ফিনিশিং। ঠিক আছে, যেগুলোতে শুধুমাত্র যন্ত্র ব্যবহার করা হয়, কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। আর যন্ত্রের সাথে সাথে খুব বেশি হলে স্টিম বা বাষ্প ব্যবহার করা যেতে পারে। এই আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে কেমিক্যাল ফিনিশিং। তো যে ধরনের ফিনিশিংয়ে শুধুমাত্র কেমিক্যাল ব্যবহার করা হয় বা বিভিন্ন রসায়ন ব্যবহার করা হয়, সেগুলো ধরনের ফিনিশিংকে বলা হয় কেমিক্যাল ফিনিশিং। তো কেমিক্যাল ফিনিশিং এর একটা বিষয় হচ্ছে যে কেমিক্যাল তো শুধুমাত্র হাওয়ার উপরে প্রয়োগ করা যায় না। কেমিক্যাল কি এরকম যে আকাশে ভাসতেছে, তুমি ওর মধ্যে কাপড় দিয়ে দিলা আর ফিনিশিং হয়ে গেল, ব্যাপারটা এরকম। কেমিক্যাল কিন্তু যন্ত্রের মাধ্যমেই প্রয়োগ করা হয়। তারপরেও কেমিক্যাল ফিনিশিং, যে ফিনিশিং এ কেমিক্যাল ব্যবহার করা হয় তাকে কেমিক্যাল ফিনিশিং বলে, কারণ এই ফিনিশিং এর মেইন কাজগুলো কেমিক্যাল করে। আর যান্ত্রিক ফিনিশিং এর মেইন কাজ কে করে? অবশ্যই যন্ত্র করে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলা প্রি-ট্রিটমেন্ট কি জিনিস, ডাইং প্রিন্টিং কি জিনিস এবং আফটার ট্রিটমেন্ট কি জিনিস। ঠিক আছে, ডাইং এর সঙ্গে তোমাদের আমি বলছি, সেটা হচ্ছে কাপড়কে রং করার যে কোনো প্রসেসকে আমরা ডাইং বলতে পারি। আর প্রিন্টিংকে আমরা বলতে পারি এরকম যে কাপড় আমি রং করবো ঠিকই, কিন্তু পুরো কাপড়ে রং করবো না, একটা নির্দিষ্ট জায়গায় রং করবো। ঠিক আছে, তো এই প্রিন্টিংটাকে আমরা বলি কেমিক্যাল ফিনিশিং। যেমন তুমি আমার গেঞ্জিতে দেখতে পাচ্ছ, এখানে একটা লোগো প্রিন্ট করা আছে, জ্যাক অ্যান্ড জোনসের ছোট্ট একটা লোগো প্রিন্ট করা আছে। আর পুরো কাপড়ে ডাইং করা আছে, কালো কাপড় পুরোটাই, কিন্তু মাঝখানে কি ছোট্ট একটা জায়গাতে আলাদাভাবে একজনের বিশেষভাবে রং করা আছে, যে রংটাকে আমরা বলতেছি প্রিন্টিং। তার মানে প্রিন্টিং হচ্ছে একজনের ডাইং, কিন্তু সেটা আমরা করি একটা নির্দিষ্ট জায়গায়। তাহলে আমরা বুঝতে পারলাম ডাইং প্রিন্টিং কি জিনিস, প্রি-ট্রিটমেন্ট প্রিপারেটরি প্রসেস কি জিনিস এবং আফটার ট্রিটমেন্ট বা ফিনিশিং কি জিনিস। এরপরে আমরা যাব এই ওয়েট প্রসেসিংটা শ্রেণী বিভাগে। ওয়েট প্রসেসিংটা আমরা কি করতে পারি, কয় ভাগে ভাগ করতে পারি। তো ওয়েট প্রসেসিং আমরা 4টা পর্যায়ে করতে পারি। কয়টা পর্যায়ে? 4টা পর্যায়ে করতে পারি। প্রথম পর্যায়ে হচ্ছে ফাইবার পর্যায়ে। আমরা ফাইবারকেও রং করতে পারি। কিরকম? তোমরা যারা লেপ, বালিশ, তোষক এই জিনিসগুলো ব্যবহার করো, তারা দেখবা যে বালিশের মধ্যে অনেক সময় কম দামে কিছু রঙিন ফাইবার থাকে। হ্যাঁ, তো তার মানে এই ফাইবারগুলোকে ফাইবার অবস্থাতেই রং করা হয়েছে। হ্যাঁ, তুলাগুলা রঙিন। এরপরে আসছে সুতা। তোমরা যারা চেক শার্ট করো, আমি আমার এখানে যেমন ধরো এখানে, তো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে কিছু অংশ আছে কালো এবং কিছু অংশ আছে সাদা। এইখানে পরে হয়েছে কি, সাদা সুতাটা আগে রং করে নেওয়া হয়েছে আর কালো সুতাটা আগে রং করে নেওয়া হয়েছে। এরপরে দুইটা সুতা একসাথে মেশিনের মধ্যে দিয়ে এই জায়গার কাপড়টা তৈরি করা হয়েছে। তো তুমি যখন চেক শার্ট করবা, তখন দেখবে এখানে লাল কালার, এখানে নীল কালার, এখানে সবুজ কালার, এখানে বেগুনি কালার, এখানে জোকার কালার, এখানে চানাচুর কালার, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো এই বিভিন্ন কালারের সুতাগুলা একটা মেশিনের মধ্যে, ওপেন ফ্যাব্রিক যে মেশিনে তৈরি হয় লুমে বা তাঁতের মধ্যে দিয়ে ডিজাইনের মাধ্যমে ফ্যাব্রিক তৈরি করা হয়। ওই কাপড়গুলোকে আমরা চেক শার্ট বলি বা চেক ফ্যাব্রিক বলি। ঠিক আছে, তো এই চেক ফ্যাব্রিক তৈরি করার জন্য তোমার সুতাগুলো আগেই রং করে নিতে হবে, কারণ কাপড় তৈরি হওয়ার পরে আমি যদি রং করতে যাই তাহলে কিন্তু পুরো কাপড়ে একটা রং, যেমন ধরে এরকম পুরো কাপড়ে এক রং। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে কাপড় আলাদা। এই যে বললাম যে সাধারণত সবচেয়ে বেশিরভাগ সময় আমাদের তো নিট সেক্টর আমাদের ব্যবসা বেশি হয় বাংলাদেশের গার্মেন্টসগুলোতে বা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে। তো এখানে হয় কি, সাধারণত নিট ফ্যাব্রিকগুলো তৈরি করা হয় আগে, তারপরে ফ্যাব্রিক আকারে সেগুলো ডাইং করা হয়। এরপর আসছে পোশাক আকারে ডাইং। আমি জানি না তোমরা বাটিক ডাইং সম্পর্কে শুনছো কিনা বা টাই ডাইং সম্পর্কে শুনছো কিনা। টাই ডাইং মানে কাপড়টাকে বিভিন্ন ভাবে বেঁধে রেখে তারপরে রং করা, তাতে কি কাপড়ে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি হয়। আমরা যখন ক্লাসে যদি ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবো, তো তখন ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো দেখবো, অথবা আমরা অন্য ভিডিওতে আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করবো। তো টেক্সটাইল দ্রব্যকে আমরা কয় পর্যায়ে ডাই করতে পারি? 4টা পর্যায়ে। একটা হচ্ছে ফাইবার আকারে, একটা হচ্ছে সুতা আকারে, একটা হচ্ছে কাপড় আকারে, আর একটা হচ্ছে পোশাক অথবা গার্মেন্টস আকারে। ঠিক আছে, তো এরপরে আমরা যাব বিভিন্ন ভাবে কিভাবে করতে হয় তার একটা ডিটেলস আমরা ফ্লো চার্ট করবো। তো ফ্লো চার্টের আমরা শুধু ফাইবার আকারে ডাইং ফ্লো চার্ট করাটা অনেক সহজ। যে একটা বালতি নিলাম, ধরো একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে বিভিন্ন পানি, রং, কেমিক্যাল এগুলো রাখলাম, তারপরে ওর মধ্যে কিছু লুজ ফাইবার বলতে আমি বোঝাচ্ছি যে ফাইবারগুলো একসাথে জটলা নয়, ছাড়ানো ফাইবার আছে, এই ফাইবারগুলো একসাথে রাখলাম। এরপরে ওখান থেকে তুলে নিয়ে তোমার, আমি জানি না তোমার রমজান মাসে চিরা দই খাও নাকি, ইফতারের সময় চিরা দই খাওয়াটা খুব ভালো। তো চিরা যেরকম করে পানির মধ্যে চিরা দেয়, তারপরে ধুয়ে নিয়ে তুলে দেয়। অথবা দেখো তোমার মা যেভাবে চাল দেয়, পানির মধ্যে চাল দেয়, দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে দেয়, তারপরে ওটা ভাতের মধ্যে দিয়ে দেয়। ঠিক ওরকমই এই লুজ ফাইবারগুলো ওইভাবেই ডাই করা হয়।
পাত্রের মধ্যে কেমিক্যাল রং টং এসব থাকে, ওর মধ্যে কি করি আমি জাস্ট ফাইবারগুলো দিয়ে দিই, কিছুক্ষণ নাড়াচাড়া করি, তারপরে ফাইবারগুলো তুলে নিয়ে জয়েন করি বা শুকাই ফেলি, ঠিক আছে। তো এই ফাইবার আকৃতিতে ডাই করার বিষয়টা অনেক সহজ। আমরা যেটা করবো সেটা হচ্ছে সুতা আকৃতিতে কাপড় ডাই। এই সুতা আকৃতিতে কাপড় ডাই আমরা দুইভাবে করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে প্যাকেজ আকারে আর একটা হচ্ছে হ্যাঙ্গ আকারে। আমি বুঝতে পারলাম? সুতা আকারে ডাই আমরা যখন করবো তখন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কি আকারে? একটা হচ্ছে প্যাকেজ আকারে আর একটা হচ্ছে হ্যাঙ্গ আকারে। আমি তোমাদের একটু লিখে দিই, তোমাদের সুবিধা হবে, তোমাদের যাদের কাছে যাদের খাতা আছে তারা অবশ্যই লিখে দিই। ঠিক আছে, তাহলে সুতা আকারে ডাই আমরা কয়ভাবে করতে পারি? দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্যাকেজ আকারে, একটা হচ্ছে হ্যাঙ্গ আকারে। প্যাকেজ কি? ধরো ববিন, ধরো পান, ধরো চিজ। যদি পান আকারে ডাই করা হয় না, ধরো চিজ, ববিন, বড় বড় ববিন এইসব, বা ধরো ওয়ার্ক বিম আকারে ডাই করলাম, এগুলো হচ্ছে প্যাকেজ আকারে ডাই। আর হ্যাঙ্গ মানে তোমরা জানো, হ্যাঙ্গ হচ্ছে সুতার এক বিশেষ ধরনের প্যাকেজ, যেই প্যাকেজটা করার সময় শুধুমাত্র সুতাই থাকে। 120 গজের একটা সুতা থাকে, হ্যাঁ, 120 গজ হতে পারে, 840 গজ হতে পারে, 560 গজ হতে পারে, বিভিন্ন ধরনের হ্যাং হতে পারে। তবে সাধারণত 120 অথবা 840 গজেরই হ্যাং সাধারণত হয়, তবে বিভিন্ন গজের হতে পারে। যাই হোক, তো সে হ্যাং তো এক ধরনের প্যাকেজ, কিন্তু হ্যাং প্যাকেজ হওয়ার সময় হয় কি, ধরো আমি ববিন আকারে যদি প্যাকেজ করি তাহলে তুমি একটা ববিন লাগবে যার উপরে আমি শুধু ওয়াইন্ডিং করবো, কিন্তু কোন আকারে করে একটা কোন লাগবে যার উপরে আমি শুধু ওয়াইন্ডিং করবো। কিন্তু প্যাকেজ হ্যাং আকারে করার সময় শুধুমাত্র সুতাটাই আমি একটা বিশেষ পদ্ধতিতে একসাথে রেখে দিই। তাতে হয় কি, আমার এক্সট্রা যে ববিন বা পান বা চিজ বা কোন এসবের প্রয়োজন পড়ে না। তো তোমরা যাদের কাছে বই আছে তারা পেজ নম্বর 17 বের করো, আর যাদের বই নাই তারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, আর আমি খাতায় একটু আমি বোর্ডে লিখবো, তোমরা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আমরা এখন শিখবো সেটা হচ্ছে প্যাকেজ আকারে ফাইবার ডাইং এর, প্যাকেজ আকারে ইয়ার্ন ডাইং এর ফ্লোচার্ট, ঠিক আছে। প্যাকেজ আকারে ইয়ার্ন ডাইং এর ফ্লোচার্টে প্রথমে আসা হচ্ছে সুতার প্যাকেজ, ঠিক আছে। এই সুতার প্যাকেজ সেই সুতার প্যাকেজ যে সুতার প্যাকেজকে আমরা কি করবো, ওয়েট প্রসেসিং এর আয়তে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সফট ওয়াইন্ডিং। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সফট ওয়াইন্ডিং কি জিনিস? সফট ওয়াইন্ডিং মানে জড়ানো। কি জড়ানো? কোন একটা প্যাকেজের উপরে সুতা জড়ানো, ঠিক আছে। ওয়াইন্ডিং মানে কি? কোন একটা প্যাকেজের উপরে সুতা জড়ানো। মনে করো এটা একটা মনে করো একটা ববিন, এর উপরে আমি যখন সুতা পেঁচাবো ওইটাকে বলা হয় ওয়াইন্ডিং, ঠিক আছে। আর প্রশ্ন হচ্ছে সফট ওয়াইন্ডিং কেন? সফট ওয়াইন্ডিং আর ওয়াইন্ডিং তো বললাম পেঁচাবো। সাধারণত হয় কি, তোমাদের বাসায় যাদের ববিন আছে বা সুতা কাটিম আছে তারা দেখবা ওইখানে খুব শক্ত করে সুতা বসানো থাকে, হ্যাঁ। শক্ত করে সুতা জড়ানো থাকলে হয় কি, যে বাইরের যে লেয়ারগুলো থাকে, বাইরের যে ইগুলো থাকে, প্রলেপগুলো থাকে, সেই প্রলেপগুলোতে রং হয়, কারণ বাইরে থেকে সরাসরি রং লাগে, কিন্তু ভেতরের অংশগুলোতে রং হয় না। তোমরা আমি জানি না খড়ের পালা দেখছো কিনা, দেখছো তো অবশ্যই, অথবা খড়ের ছাওয়া ঘর দেখছো কিনা, শুধুমাত্র খড়ই থাকে, পল থাকে, হ্যাঁ। তো ভেতরে কিন্তু পানি প্রবেশ করে না, বৃষ্টির পানি। কারণ দেখবা যে সকালবেলা বৃষ্টি হলে দেখবা যে উপরের অংশ ভেজে গেছে ঠিকই, কিন্তু ভেতরের অংশ ভেজে নেয়, কারণ কলগুলো বা খড়গুলো এত চাপাচাপি করে থাকে যে পানি পেনিট্রেট করে বা ভেতরে প্রবেশ করতে পারে না। ঠিক ওই সমস্যাটা হয় এই সুতার প্যাকেজ রং করার সময়। এত শক্ত করে ওয়াইন্ডিং করা থাকে যে এই প্রবেশ করতে পারে না সুতাটা। সেজন্য হয় কি, সুতাটাকে খুলে নিয়ে হালকা করে ওয়াইন্ডিং করা। ওয়াইন্ডিংটা কিভাবে করে? মনে করো এটা একটা প্যাকেজ, আইসক্রিম আকৃতির প্যাকেজ, কথা এইখান থেকে যাবে সুতাগুলো বের হয়ে যাবে কোথায়? এইখানে, ঠিক আছে। এখানে হবে কি, এটা হচ্ছে শক্ত প্যাকেজ আর এটা হচ্ছে খালি ববিন। এটা হচ্ছে শক্তভাবে ওয়াইন্ডিং করা ববিন, এটা হচ্ছে খালি ববিন। এখান থেকে সুতা নিয়ে গিয়ে আমি ঢিল করে এখানে আবার নতুন করে যাওয়া। তাতে হবে কি,
ঢিল হলে হবে কি সব জায়গাতেই সমানভাবে সামনেভাবে বাইরের প্রলেপগুলোতে যেরকম পানি লাগবে বা রং লাগবে, ভিতরের প্রলেপগুলোতেও ঠিক সেভাবেই পানি লাগবে। তো এই জন্য সফট পয়েন্টিং করা হয়। তো সফট পয়েন্টিংটা তোমরা বুঝতে পারছো। এরপরে আসা হচ্ছে স্কাউরিং আর ব্লিচিং। ঠিক আছে, আমি একটু লিখলাম না, লিখতে একটু সমস্যা, আমি একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, তাহলে প্রথম বা তোমরা একটু লিখে নাও, আমি যেটা বলি সেটা লিখে নাও। একটা হচ্ছে সুতার প্যাকেজ আমি বললাম, এরপরে বললাম হচ্ছে সফট পয়েন্টিং, এরপরে আমরা বলবো সেটা হচ্ছে স্কাউরিং এবং ব্লিচিং। তোমরা ফার্স্ট সেমেস্টারে পড়ছো আইটিএস সাবজেক্টে স্কাউরিং এবং ব্লিচিং কি জিনিস। স্কাউরিং মানে হচ্ছে সুতার মধ্যে বা কাপড়ের মধ্যে যে ধরনের ময়লা থাকে, গ্রিস থাকে, মোম থাকে বা বিভিন্ন ধরনের আঠা থাকে, সে আঠাগুলো সরে ফেলানো অথবা পরিষ্কার করার প্রসেসকে বলা হয় স্কাউরিং। স্কাউরিং করা হয় সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে। এটা নিয়ে আমরা বিস্তারিত করবো যখন একটা স্কাউরিং অধ্যায় থাকবে। এরপরে আসছে ব্লিচিং। সাধারণত ফ্যাক্টরিতে স্কাউরিং এবং ব্লিচিংটা একসাথে করা হয়। ব্লিচিং মানে হচ্ছে কাপড়ের ন্যাচারাল কিছু রং থাকে, কাপড়ের ন্যাচারাল রং থাকে না, ফাইবারের ন্যাচারাল কিছু রং থাকে, যেমন ধরো তুলার রং হচ্ছে গ্রে কালার বা ধূসর কালার, জুটের দেখবে এক ধরনের কালার আছে, সিল্কের এক ধরনের কালার আছে। ঠিক আছে, এই কালারটা দূর করতে হবে। যদি এই কালারটা তুমি দূর করতে না পারো তাহলে নতুন কালার, তোমার যে পছন্দের কালার বা তুমি যে কালারটা বসাতে চাচ্ছ সেই কালারটা তুমি বসাতে পারবে না। উদাহরণস্বরূপ মনে করো একটা গ্লাস আছে, একটা কি আছে, গ্লাস আছে, এই গ্লাসে একদম পানি আছে, কি আছে, পানি আছে। তো এইখানে যদি আমি আবার নতুন করে পানি ঢালতে চাই তাহলে কি করতে হবে, যদি আমি ঢালি তাহলে একটু শুধুমাত্র পানি দিয়ে ভরাট করতে হবে। কিন্তু আমি যদি ভালোভাবে পানি ঢালতে চাই তাহলে পুরান পানি ফেলে দিয়ে তারপর নতুন পানি আমাকে দিতে হবে। ঠিক এই কাজটাই করা হয় ব্লিচিং এর মাধ্যমে। আমরা পুরান রং ন্যাচারাল কালারটা ফেলে দিয়ে কি করবো, ধপধপে সাদা করবো, সেটা নাম হচ্ছে ব্লিচিং। এরপর আসলে ওয়াশিং। ওয়াশিং মানে হচ্ছে কাপড়টাকে ধৌত করা। আমরা স্কাউরিং করি সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে, ব্লিচিং করি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে। হাইড্রোজেন পারঅক্সাইড একটা অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। এই দুইটা জিনিসই আমাদের শরীরের জন্য ক্ষতিকর, কাপড়ের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করি, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তোমরা দেখবা যে সাবান দিয়ে হাত ধোয়ার পরে, যেমন করোনার জন্য বলতেছে সাবান দিয়ে হাত ধো, সাবান দিয়ে হাত ধুতে দেখবো যে হাত খসখস হবে। অথবা তোমরা যারা যখন সাবান দিয়ে কাপড় ধো তখন দেখবে হাত খসখস হবে, এটা হয় ক্ষারের কারণ। যাই হোক, তো এই ক্ষার বা অ্যাসিড যদি কাপড়ের মধ্যে থাকে তাহলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, অথবা আমি ভবিষ্যতে আরো প্রসেসের সময় যে কেমিক্যালগুলো ব্যবহার করবো তার সাথে একটা বিক্রিয়া হবে, সেজন্য করতে হবে কি, এই ক্ষার এবং অ্যাসিডটা যেটা আমি স্কাউরিং এর সময় এবং ব্লিচিং এর সময় ব্যবহার করছি সেটাকে আমাকে রিমুভ করতে হবে। সেটা কোন কোন পদ্ধতিতে করবো, আমি ওয়াশিং পদ্ধতি। এরপর আসা হচ্ছে ডাইং। এরপর আছে কি ডাইং, যেটা হচ্ছে মেইন কাজ। ডাইং মানে রং করা। তারপর আবার ওয়াশিং। ডাইং করলে হয় কি, সবগুলো রং আমরা যেটা ব্যবহার করি পাত্রে থাকে, তার কিছু অংশ রং কাপড়ের মধ্যে প্রবেশ করে, কিছু অংশ কাপড়ের গায়ে লেগে থাকে। তো এই কাপড়ের গায়ে যে রংগুলো লেগে থাকে সেসব ধুয়ে ফেলতে হয়। তোমরা দেখবা যে কম দামি কাপড় যদি কেন জিন্স প্যান্টগুলো বা ডেনিম প্যান্টগুলো দেখবা যে কাপড়ের থেকে রং উঠে যায়। এই সমস্যা হওয়ার কারণে যদি কাপড় থেকে রং উঠে যায় তো সেই কাপড়ের কোয়ালিটি আমরা খারাপ বলি বা ওই কোম্পানির কাপড় আমরা কিনি না। সেজন্য হয় কি, এই ফ্যাক্টরিগুলো করে কি, এই ডাইং করার পরে ওয়াশিং করে রংগুলো আগেই তুলে ফেলে যাতে ভবিষ্যতে আর কাপড় থেকে রং উঠে না যায়। এরপরের টপিকটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বলতে আমরা বুঝি পানি সরে ফেলা। ঠিক আছে, ডি মানে বাদ দেওয়া, হাইড্রেশন মানে হচ্ছে পানি দেওয়া। তার মানে পানি যদি কোনো জায়গা থেকে বাদ দেয় ওই প্রসেসটাকে আমাদের বলা হচ্ছে ডিহাইড্রেশন। সোজা বাংলা হচ্ছে কাপড়টা চিপে পানি বের করা। এরপর আছে ড্রাইং। ড্রাইং মানে হচ্ছে শুকানো। ড্রাইং মানে কি, শুকানো। এরপর আছে হচ্ছে শক্ত ওয়াইন্ডিং। ওই যে আমরা সফট ওয়াইন্ডিং করছিলাম সেটা তো ওইভাবে আমরা বাজারজাত করতে পারবো না। আমরা কি করবো, সেই কাপড়টাকে আবার শক্তভাবে ওয়াইন্ডিং করে, ওই সুতাটাকে আবার শক্তভাবে ওয়াইন্ডিং করে আগের মতো করে তারপর সেটাকে বাজারজাত করতে হবে। তারপরে শেষে আসা হচ্ছে প্যাকিং। প্যাকিং মানে তুমি এক জায়গায় একটা কার্টুনের মধ্যে দিয়ে তুমি বাজারজাত করো। তো আশা করি তোমরা এই প্যাকেজ আকৃতিতে সুতার ওয়েব প্রসেসিং এর যে ফ্লোচার্টটা সেটা ভালোভাবে বুঝছো, এবং বাকি সব ফ্লোচার্টের মধ্যে বেসিক জিনিসগুলো একই, যেমন ধরো স্কাউরিং, ব্লিচিং সব জায়গাতেই আছে, ওয়াশিং, ডাইং, ডিহাইড্রেশন এগুলো সব জায়গাতেই আছে। তোমরা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবো। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবা, বাসায় থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।